আজকের ভিডিওটা নতুন কিছু নয়, গতকাল ভিডিওর এক্সটেনশন বলতে পারেন, কারণ অনেকে বললো যে এর পরের পার্টটা দরকার, এদের সমস্যাগুলো নিয়ে যদি একটু আলোচনা করা যায়। চারজন স্প্যানীয় কোচ। তো আজকের ভিডিওতে আলোচনা করব এদের স্ট্র্যাটেজিতে কি কি সমস্যা ছিল বা কোন কোন জায়গায় এরা সমস্যায় পড়েছিলেন আর কেন তাদের পরিবর্তন করা হলো এবং নতুন কোচ আনা হলো, সেগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমে হাবাসকে দিয়েই শুরু করি। দেখুন, হাবাস যে খেলাটা খেলছিল প্রথম যখন মোহনবাগান নাম নিয়ে খেলতে শুরু করলো আইএসএলে, প্রথমে হাবাসের কোচিংয়ে যখন মোহনবাগান খেলছিল, মোটামুটি মোহনবাগান ভালোই খেলছিল এবং মোহনবাগান আইএসএলের ফাইনালে পৌঁছে গেছিল। লিগ শিল্ডে জাস্ট একটুর জন্য রানার্স হয়েছিল। তো আইএসএলের পারফরমেন্স নিয়ে সে বছর খুব একটা সমস্যা ছিল না। সমস্যাটা প্রথম তৈরি হলো যখন মোহনবাগান এএফসি কাপে বিদেশি টিমের কাছে 5-6 গোল খেলো। ঠিক একইভাবে কিছুদিন পরে মুম্বাই সিটি এফসির সঙ্গেও তারা 5-6 গোল খেলো। তো তারপর হাবাস পদত্যাগ করে চলে গেছিলো। হাবাসকে কেউ সরায়নি, তবে একটা প্রেশার অবশ্যই তৈরি হয়েছিল। এবার হাবাসের স্ট্র্যাটেজিতে সমস্যাটা কি হয়েছিল? সমস্যাটা এটাই ছিল, হাবাসের স্ট্র্যাটেজি ছিল ডিফেন্স কেন্দ্রিক এবং মেনলি ডিফেন্সে জোর দিত, যার ফলে ডিফেন্সের ওপর বেস করেই কিন্তু তাদের সাফল্যটা আসছিল। কিন্তু যেই মুহূর্তে অপোনেন্ট অনেক বেশি গোল করলো বা অ্যাটাক করে 3-4 গোলে পিছিয়ে দিল, তখন মোহনবাগান যে স্টাইলে খেলতো বা হাবাসের যে স্ট্র্যাটেজি ছিল, তাতে নর্মালি 3-4 গোল রিটার্ন দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনাকে 3-4 গোলে পিছিয়ে গেলে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে এবং ডিফেন্সকে আপনাকে কিছুটা ওপেন করে অ্যাটাকে জোর দিতে হবে। এবং কিছু করার নেই, আপনি যখন 3-4 গোলে হারছেন তখন আপনাকে তো রিটার্ন দেওয়ার চেষ্টা করতেই হবে। যদিও আরও একটা অপশান ছিল যে পার্ক দ্য বাস করে 3-4টে গোল খেয়েছি, এখানেই স্টপ, আর গোল খাবো না, ম্যাচটা আমরা ধরেই নিলাম যে জিততে পারবো না। সেই মানসিকতা নিয়ে যদি খেলা হতো তাহলে হয়তো 5-6 গোল মোহনবাগান খেতো না, 3-4 গোলেই আটকে যেত। কিন্তু হাবাস সেই মানসিকতা দেখাননি, তিনি রিটার্ন দেওয়ার চেষ্টা করেছিলেন এবং রিটার্ন দেওয়ার যে চেষ্টাটা তিনি করলেন, যেই মুহূর্তে ডিফেন্সটাকে তিনি একটু ওপেন করলেন, সেই মুহূর্তে সেটা বুমেরাং হয়ে গেল। এবং যেটা 3টে গোল খেয়াওয়ার পর রিটার্ন দেওয়ার জন্য যে অ্যাটাকটা করতে গেল মোহনবাগান, তাতে আরও 3টে গোল খেয়ে গেল কি 2টো গোল খেয়ে গেল এবং মেরে কেটে একটা গোল রিটার্ন দিতে পারলো। তো হাবাসের স্ট্র্যাটেজির সমস্যা এটাই ছিল, ডিফেন্স ওরিয়েন্টেড। তো কোনো দিন কোনো কারণে যদি ডিফেন্স ফেল করে, কেউ তো বলতে পারে না যেদিন ফেল করবে মোহনবাগান গোল খেয়ে যাবে, সেদিন রিটার্ন দেওয়ার মতো পাল্টা স্ট্র্যাটেজি বা পাল্টা টিমের স্ট্রাকচার তার কাছে তৈরি করা ছিল না। তবে এটাও প্রবলেম হতো না যদি এটা ভারতবর্ষ না হতো। তার কারণ হচ্ছে যে ভারতে অলরেডি ভালো প্লেয়ারের সংখ্যা খুব সীমিত, আপনাকে বিদেশি নির্ভর খেলতে হয়। তো সেখানে আপনি দুটো টিম রেডি রাখবেন, যে একটা অ্যাটাকিং মোডে খেলবে, একটা ডিফেন্সিভ মোডে খেলবে, সেটা অন্তত সেই মুহূর্তে সম্ভব ছিল না। এবং সেই কারণেই বলতে পারেন হাবাসের স্ট্র্যাটেজি ফেল করছিল কিছু ক্ষেত্রে। নেক্সট জুয়ান ফেরান্ডো, সেও আমাদেরকে আইএসএল কাপ দিয়েছে, সে বছর মোহনবাগান ঝড়ের মতো খেলেছে, কিন্তু ফেরান্ডোর স্ট্র্যাটেজিতে আবার আরও একটা অন্যরকম সমস্যা দেখা যাচ্ছিল। ফেরান্ডোর স্ট্র্যাটেজির বিরুদ্ধে আপনি যেই মুহূর্তে পার্ক দ্য বাস করে দেবেন বা পুরো ডিফেন্স ওরিয়েন্টেড খেলবেন, তখন খেলাটা আপনার বক্সের কাছে গিয়েই আটকে যাবে, আর কিছু করতে পারবে না ফেরান্ডোর টিম। কারণ ভিড়ের মধ্যে পায়ের জঙ্গল থেকে গোল করার মতো প্লেয়ার ফেরান্ডোর টিমে সেই লেভেলে ছিল না, বা বলতে পারেন প্রপার স্ট্রাইকারও ছিল না। যার ফলে কোনো ম্যাচ ফেরান্ডোর টিম হারলেও আপনি ম্যাচের স্ট্যাটিস্টিক্সে দেখতে পেতেন সব দিক দিয়ে মোহনবাগান এগিয়ে আছে, অনেক বেশি অ্যাটাক করেছে, অনেক বেশি গোলমুখী শট নিয়েছে, কিন্তু আউটকামে মোহনবাগান হেরে গেছে। অপোনেন্ট ফেরান্ডোর বিরুদ্ধে যে স্ট্র্যাটেজিটা নিত, কোনো রকমের কাউন্টার অ্যাটাকে একটা গোল করে দাও, তারপর ডিফেন্স জ্যাম করে রাখো, মোহনবাগান আর গোল করতে পারবে না। তাই ফেরান্ডো স্ট্র্যাটেজির সমস্যা কিন্তু হাবাসের পুরো উল্টো। যখন অপোনেন্ট পুরো ডিফেন্সিভ হয়ে যায়, তখন ফেরান্ডোর টিম সেখান থেকে কোনোভাবেই ম্যাচ বার করতে পারছিল না। তবে এটাও ঘটনা যে ফেরান্ডোকে কিন্তু তার পারফরমেন্সের জন্য মোহনবাগান ছেড়ে চলে যেতে হয়নি। ফেরান্ডোকে চলে যেতে হয়েছিল ম্যানেজমেন্টের সাথে কিছুটা বলতে পারেন মনোমালিন্যের কারণে। কারণ ফেরান্ডো প্রথম থেকেই বলে এসেছিল যে তার কোচিং সিস্টেমের মধ্যে ম্যানেজমেন্টের ইন্টারফেয়ারেন্স সে পছন্দ করবে না। কিন্তু দেখা যাচ্ছিল ফেরান্ডো টিমের ওপর থেকে ধীরে ধীরে কন্ট্রোল হারিয়ে ফেলছে। হুগো বুমোসকে নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল সেই মুহূর্তে। ফেরান্ডোর টিমে যে একটা ভাগ হয়ে যাচ্ছে, একটা লবি তৈরি হয়ে যাচ্ছে, সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছিল।
এবং সেই কারণে ম্যানেজমেন্ট হাবাসকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ফেরান্ডোর মাথার ওপর বসাতে চেয়েছিল এবং কোচিং প্রক্রিয়ার মধ্যে কিছুটা হস্তক্ষেপ করতে চেয়েছিল, তাই ফেরান্ডো পদত্যাগ করে চলে যায় মিড সিজনে। এরপরে মিড সিজনে দায়িত্ব নেয় হাবাসের সেই টিম লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, কিন্তু হাবাসের স্ট্র্যাটেজিতেও সেরকম কোনো প্রবলেম সেবার লক্ষ্য করা যায়নি, বা বলতে পারেন হাবাসের টিম সেইভাবে কোনো প্রবলেম ফেস করেনি বা বাজেভাবে হেরেছে বা কিছু হয়েছে সেরকম কিছু হয়নি, মোটামুটি স্মুথলি তারা লিগ শিল্ড জিতে যায়। কিন্তু লিগ শিল্ড জেতার পরেও হাবাসকে চলে যেতে হয় বা হাবাসকে মোহনবাগান ছাড়তে হয়। তার পেছনে দুটো কারণ শোনা যাচ্ছিল। একটা, ম্যানেজমেন্টের তরফ থেকে কানাঘুষো আসছিল যে হাবাসের শারীরিক কিছু সমস্যা আছে যেটা হাবাস মানতে চাননি, এবং পরে তিনি প্রেস কনফারেন্সেও বা বিভিন্ন ইন্টারভিউতেও বলেছিলেন তার শারীরিক কোনো সমস্যা ছিল না বা এত সমস্যা ছিল না যে তিনি কোচিং করাতে পারবেন না। আবার কয়েকটা জায়গা থেকে এটাও শোনা যাচ্ছিল যে মোহনবাগানের মেন টার্গেট ছিল এএফসি কাপ, এবং হাবাস এএফসি কাপে সেইভাবে কোনো সাফল্য আনতে পারেনি, আগেও দেখা গেছে। এবং এএফসি কাপে একটা বড় ব্যবধানের হারের তকমা ছিল হাবাসের পাশে, এবং এএফসি কাপে এক্সপার্ট কোনো কোচকে নিয়ে আসার জন্যই হাবাসের বদলে মলিনাকে আনা হয়েছিল, এরকম খবর মার্কেটে ছড়িয়েছিল। এর সত্যি মিথ্যে আমি কোনোটাই জানি না। মলিনা এলেন এরপরে, এবং মলিনার টিমের মেন অ্যাডভান্টেজ ছিল ডিফেন্স, হাবাসেরই মতো বলতে পারেন। কিন্তু একসাথে বিদেশের দুটো ডিফেন্ডার খেলিয়ে দেওয়ার ফলে মলিনার টিমের ডিফেন্স হয়ে উঠেছিল প্রাচীরের মতো, যেটা ভাঙা ছিল নেক্সট টু ইম্পসিবল। কিন্তু মলিনার টিমের সমস্যা ছিল এই একই স্ট্র্যাটেজি যখন মলিনার বিরুদ্ধে ইউজ করা হতো, কোনো টিম তাদের ডিফেন্সকে পুরোপুরি জ্যাম করে দিত, তখন কি হতো, মোহনবাগানের ডিফেন্স যেহেতু স্ট্রং করা, দুজন ডিফেন্ডার ডিফেন্সের মধ্যেই বসে আছে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য আরও দুজন ডিফেন্ডার রয়েছে, যার ফলে অপোনেন্ট যখন ডিফেন্স জ্যাম করছে তখন ডিফেন্ডার শুধু উঠে এসে সেট পিস থেকে গোল করা ছাড়া আর কোনো অপশান পড়ে থাকতো না মলিনার কাছে। এবং প্লেয়াররা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের মাধ্যমে বা ডিফেন্ডাররা প্রচুর ম্যাচে গোল করে মোহনবাগানকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু সব ম্যাচে তো সেটা হয় না। যখন এই স্ট্র্যাটেজিটা ফেল করছিল সেই মুহূর্তে অল্টারনেটিভ স্ট্র্যাটেজি বা একজন ডিফেন্ডার খেলিয়ে অ্যাটাকটাকে অনেকটা বাড়িয়ে সেকেন্ড স্ট্রাকচারের একটা টিমকে নামিয়ে খেলাটা বার করে নেওয়ার মতো সাপোর্ট মলিনার কাছে ছিল না, এবং মলিনার টিমটা আনব্যালেন্স ছিল, প্রপার মিডফিল্ডার ছিল না। গ্রেগ স্টুয়ার্টকে প্রথমবার পেয়ে যাওয়ায় মলিনার খুব একটা সমস্যা হয়নি রেকর্ড গড়ে লিগ শিল্ড এবং কাপ তুলতে, কিন্তু যে মুহূর্তে গ্রেগ স্টুয়ার্ট চলে গেল সেই মুহূর্তে জোড়াতালি দিয়ে যে ব্যালেন্সটা গ্রেগ স্টুয়ার্ট তৈরি করেছিল সেইটাও পুরোপুরি হাওয়া হয়ে গেল। তবে মজার বিষয়, মলিনাকেও যে তার ব্যর্থতার জন্য সে খুব খারাপভাবে ম্যাচ হেরে যাচ্ছে বা পরপর ম্যাচ হারছে, সে কিছুই করতে পারছে না, মোহনবাগান টিম একদম খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছে, এই রকম সিচুয়েশান ছিল না। তাতেও মলিনাকে মোহনবাগান ছেড়ে চলে যেতে হয়েছিল। তার পেছনে মূলত কয়েকটা কারণই আমরা বুঝতে পেরেছিলাম। প্রথম প্রবলেমটা হয়েছিল যখন মলিনা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে তিনি এএফসি কাপ খেলতে যেতে চেয়েছিলেন, কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট আর প্লেয়াররা বা যাই বলুন না কেন তারা রাজি হয়নি, তাই তিনি যেতে পারেননি। এবং এএফসি না খেলতে যাওয়ার ব্যাপারে মলিনা কিছুটা হলেও বিরক্ত ছিলেন, কারণ তাকে মেনলি এএফসি কাপের কথা মাথায় রেখেই এখানে আনা হয়েছিল, তাকে এএফসি কাপের কথা বলেই আনা হয়েছিল। এবং মলিনা যে লেভেলের কোচ ছিলেন, আইএসএল 10 বার জিতলেও মলিনার কোচিংয়ে এক্সট্রা কিছু হতো না বা এক্সট্রা কোনো স্টার জুড়তো না। যদি এএফসি কাপে মলিনা কিছু করতে পারতেন তাহলে মলিনার কোচিং কেরিয়ারে সেটা একটা অ্যাচিভমেন্ট হতো। এবং এরপরে প্রেস কনফারেন্সে মলিনা বলেন যে মোহনবাগান ম্যানেজমেন্ট টিম ঠিক করে দেয়, তার পছন্দসই টিম তাকে দেওয়া সেইভাবে হয় না, যে টিম মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক করে তাকে সেই টিম নিয়েই খেলতে হয়। এবং এর থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে মলিনার দূরত্ব বাড়ে, এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছিলেন মলিনা আগে থেকেই তৈরি হয়েছিলেন পদত্যাগ করবেন বলে, তাই তিনি প্রেস কনফারেন্স করে তার বিরক্তি বা ক্ষোভটা উগড়ে দিয়েছিলেন। এবং এখনকার কোচ লোবেরা, দেখুন লোবেরা কয়েকটা ম্যাচই মোহনবাগানকে কোচিং করিয়েছে, সেইভাবে ব্যর্থতার কোনো জায়গা নেই, মারাত্মক ভালো সাফল্য আপনি বলতেই পারেন। কিন্তু লোবেরা যখন ওড়িশা এফসির কোচ ছিল বা মুম্বাইয়ের কোচ ছিল বা গোয়ার কোচ ছিল, সেই সময় যে জায়গাটা দেখা গেছিলো সেটা থেকে এটা বলা যায় যে লোবেরার ক্ষেত্রেও পুরো পারফরমেন্সটা কিন্তু দাঁড়িয়ে আছে ওই একটা জিনিসের ওপরই, সেটা হচ্ছে যে তুমি যটাই গোল খাও না কেন তার থেকে বেশি গোল দিতে হবে। ফলে কোনো টিমের ডিফেন্স যদি মোহনবাগান টিমের অ্যাটাককে আটকে দেয় তাহলে সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে চাপ হয়ে যাবে। কারণ
লোবেরার মেন কনসেন্ট্রেশন হচ্ছে অ্যাটাকের দিকে, এবং লাস্ট ম্যাচেও আমরা দেখেছি ডিফেন্স যখনই অপোনেন্ট অ্যাটাক করছে ডিফেন্স নড়বড় করছে। এবং মোহামেডান এবং ওড়িশা দুটোই আমাদের কাছে, দুটো টিমই 5 গোল খেয়েছে, কিন্তু তারা রিটার্নে কিন্তু একটা করে গোল করে দিয়েছে। তো কোনো টিম যদি আমাদের বিরুদ্ধে একটা গোল করে দেয় আর তারপরে তাদের ডিফেন্স যদি মারাত্মক স্ট্রং হয়, আমাদের গোল করতে না দেয়, তাহলে কিন্তু সেই ম্যাচটায় মোহনবাগান চাপে পড়বে। বা আরও ভালোভাবে বলি, যদি কোনো টিম মারাত্মক ভালো কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজি নেয় যেমন নর্থ ইস্ট করে, তো সেই কাউন্টার অ্যাটাক দিয়ে যদি আমাদের বিরুদ্ধে একটা দুটো গোল করে দেয় আর তাদের ডিফেন্স যদি আমাদেরকে আটকে দেয়, তাহলেও সেক্ষেত্রে এই মোহনবাগান সমস্যায় পড়তে পারে। মানে অপোনেন্টের ডিফেন্স খুব স্ট্রং হলে মোহনবাগান সমস্যায় পড়বে। এটা লোবেরার পাস্ট অভিজ্ঞতা থেকে বা তার খেলা স্টাইল দেখে আমাদের মনে হয়েছে, কিন্তু সেটা বাস্তবে হবে কি হবে না সেটা তো সময় বলবে, কারণ লোবেরা এখনও পর্যন্ত মোহনবাগান টিমকে নিয়ে কোনো সমস্যার সম্মুখীন সেইভাবে হননি। তবে লোবেরার প্লাস পয়েন্ট যেটা আমি দেখতে পেয়েছি, লোবেরার কিন্তু দুটো টিমই রেডি আছে, একটা ডিফেন্সিভ এবং একটা টোটাল অ্যাটাকিং। তো এই ছিল 3 কোচের, বলবো 4 নয়, 3 কোচের স্ট্র্যাটেজির কি সমস্যা এবং তাদের কেন মোহনবাগান ছাড়তে হয়েছিল। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।